বন্ধুরা, তোমরা কেমন আছো? আমাকে তোমরা চিনতে পেরেছো তো? আমি প্রিয়দর্শিনী সিংহ রায়, আইপিএস অফিসার। এবার চিনতে পেরেছো তো? শোনো বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা অভিজ্ঞতার কথা বলবো যেটা মনে পড়লে আমার আজও বেশ ভয় ভয় করে, বুঝলে? মানুষটি তার বাইরের পোশাকই ভালো মানুষের মোড়কটার ভিতরে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা বুঝতে পারবে আজকের গল্পটা শুনলে। আমার এখনো সেই পুরনো কথা মনে পড়লে বেশ অবাক লাগে। তবে মূল গল্পটায় প্রবেশ করার আগে তোমাদের আমি আরেকজনের কথা বলি। তার নাম শঙ্কর অগ্নিহোত্রী, দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের একজন ডাকাবুকো অফিসার। বয়স বড়জোর 35-36। ওনার সাথে আমার পরিচয় হয়েছিল আমাদের অফিসের এক অনুষ্ঠানে দিল্লিতে। উনি নিজে থেকে এগিয়ে এসে আমার সাথে কথা বলে। गुड मॉर्निंग मैडम। आप प्रियदर्शिनी मैडम हो ना? आपके बारे में बहुत चर्चे सुने हैं, लेकिन कभी भी बात नहीं हो पाए। আমি ওর কথায় হেসে ওর দিকে আমার করমর্দনের হাত বাড়িয়ে দিলাম। मैं आपका बहुत बड़ा फैन हूँ मैडम। आप जैसे क्रिमिनल्स को पकड़ते हैं ना, वो कोई भी हॉलीवुड फिल्म से कम नहीं। আমি হেসে বললাম, আরে না না, এরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার সাথে যে যে ক্রিমিনালের দেখা হয় তারাই ভয়ঙ্কর টাইপের ভিলেন হয়, তাই তাদের সাথে লড়াই করতে করতে আমাকেও সিনেমার নায়িকা হয়ে যেতে হয়েছে। वो तो सही बात मैडम। আমি শঙ্করকে বললাম, তো শঙ্কর, আপনি কি বাংলা একদমই বলতে পারেন না? কিন্তু বুঝতে তো পারেন দেখছি। আমিও থোড়া থোড়া বলতে পারি ম্যাডাম। আসলে আমার মামার বাড়ি কলকাতায়। আমি সেখানে গিয়ে অনেক থেকেছি। তো হয়েছে কি, ওখানে ফ্রেন্ডসদের সাথে বাত করতে করতে থোড়া থোড়া শিখেছি। ওই যে আপনাদের বাংলায় যাকে বলে অল্প অল্প। আমি শঙ্করের কথা শুনে না হেসে পারলাম না। বললাম, যাক, তোমার এই অল্প অল্প বাংলা হলেই চলবে, আমরা আমাদের বন্ধুত্বটা চালিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের অনুষ্ঠান তখন মাঝপথে। মিনিট 15-র জন্য টি ব্রেক চলছিল, আর সেটা মিটে যাওয়ার পরে আমরা আবার ফিরে গেলাম যে যার সিটে। তবে অনুষ্ঠান চলাকালীন আমি বার কয়েক দেখলাম শঙ্কর আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার মনে হলো ও বোধহয় আমাকে কিছু একটা বলতে চাইছে। তাই আরও ঘন্টা দুয়েক পর যখন লাঞ্চ ব্রেক হলো, তখন আমি খাবারের থালাটা নিয়ে সরাসরি ওর কাছে এগিয়ে গেলাম আর ওকে বললাম, क्या बात है शंकर, आप क्या मुझे कुछ बोलना चाहते हो? আমি সরাসরি ওকে এভাবে প্রশ্ন করায় ছেলেটা যেন একটু ঘাবড়ে গেল। তারপর কিছুটা সামলে নিয়ে বলল, मैडम, आप क्या मुझे एक हेल्प कर सकती हो? मुझे ऐसा किसी का हेल्प चाहिए जो बहुत डेयर डेविल टाइप का है और जिसको गन चलाना बहुत अच्छी तरह से आती है। আমি হেসে শঙ্করকে বললাম, क्यों, ये दो क्वालिटी तुम्हारे अंदर नहीं है क्या? मुझसे तुम्हें क्यों हेल्प चाहिए? क्योंकि मैं जिस जगह का बात कर रहा हूँ वहाँ सभी मुझे जानते हैं। मुझे ऐसा किसी का हेल्प चाहिए जिसको वहाँ पे कोई ना पहचाने, तभी मैं ये काम कर पाऊंगा। এবার শঙ্করের কথা শুনে আমার একটু অবাক লাগলো। ও ঠিক কী বলতে চাইছে সেটা কিছুতেই বুঝতে পারছিলাম না। তবে ওকে জিজ্ঞাসা করতে ও যে কথা বলল সেটা শুনে আমি একেবারে চমকে উঠলাম। শঙ্কর বলল, ওর গ্রামের বাড়ি মধ্যপ্রদেশের একটা জায়গায়। শুনতে গ্রাম হলেও ওদের গ্রামটি বেশ সমৃদ্ধশালী একটি জনপদ। গ্রামের নাম প্রতাপগড়। গ্রামের এই সমৃদ্ধির মূল কারণ সেখানকার জমিদার দুর্জয় প্রতাপ সিং। এই দুর্জয় প্রতাপ সিং তার নিজের হাভেলিকে কেন্দ্র করে গড়ে তুলেছেন প্রতাপগড়ে তার সাম্রাজ্য। ভদ্রলোক এমনিতে বেশ ভালো মানুষ এবং সাদাসিধে হলেও ভদ্রলোকের ব্যক্তিত্ব অসাধারণ। আক্ষরিক অর্থেই তার ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায় প্রতাপগড়ে। আর জমিদার বাড়ির পাশেই আছে মা মহাকালীর মন্দির। সেখানে প্রতিদিন সকালে মাকে আরতি করে তবে দুর্জয় প্রতাপ সিং নিজের দিন শুরু করে। আর সেই মন্দিরের পাশের এক গুহায় থাকেন এক সাধু, তার নাম করালি বাবা। এই করালি বাবার ঠিক কত বছর বয়স তা প্রায় কেউই জানে না। গ্রামের লোকেদের সাথে সাথে জমিদার দুর্জয় প্রতাপ সিংহ বলেন ওনারা নাকি জ্ঞান হয়ে থেকে ওই করালি বাবাকে ওই রকমের বৃদ্ধ অবস্থায় মন্দিরের পাশের ওই গুহায় তপস্যা করতে দেখেছেন। তারপর থেকে ওনার বয়স এতটুকুও বাড়েনি, আর কমার প্রশ্ন তো নেই।
দুর্জয় প্রতাপ সিং এর সাথে সাথে গোটা গ্রামের মানুষ বিশ্বাস করে ওই গ্রামে ওই করালি বাবা আছেন বলেই সবকিছু নাকি ভালো হচ্ছে। শোনা যায় দুর্জয় প্রতাপ সিং এর দাদু ছিলেন ধনঞ্জয় প্রতাপ সিংহ। তার সময় ওই করালি বাবার সঙ্গে তার নাকি একবার এক তুমুল বাগবিতণ্ডা হয় কোনো একটা ব্যাপারে। করালি বাবার প্রতি ওনার বিশেষ ভক্তি না থাকলেও ধনঞ্জয় প্রতাপ বাবু এই করালি বাবার পুজো আর্চায় বিশেষ বিরোধিতা করতেন না। কিন্তু কোনো একটা কারণে একবার নাকি উনি এই সাধু বাবার ওপর অত্যন্ত রেগে গেলে সাধু বাবা হঠাৎ করে অন্তর্হিত হয়ে যান। আর সেই দিনই রাত্রিরে সমগ্র প্রতাপগড়ে নেমে আসে এক ভয়ঙ্কর কালো অভিশাপের ছায়া। রাত ভোর এত বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় যাতে গ্রামের বহু মানুষ প্রাণ হারায়, ক্ষতি হয় বিপুল সম্পত্তির। প্রতাপগড়ের মানুষ নাকি এত বড় ঝড় বৃষ্টি এর আগে কোনোদিনও দেখেনি। আর যেহেতু পুরো ঘটনাটাই ঘটে সেই সাধুর অন্তর্হিত হওয়ার দিনকেই, তাই সকলে বিশ্বাস করে নেয় সাধু বাবা চলে গেছেন বলেই গ্রামের এই বিপত্তি। তারপর প্রজাদের চাপে জমিদার বাবু বাধ্য হন করালি বাবাকে হাতে পায়ে ধরে মন্দিরে ফিরিয়ে আনতে। এই পর্যন্ত বলে শঙ্কর কিছুক্ষণ থেমে আবার বলতে শুরু করে। ম্যাডাম, গ্রামের লোকেরা এই সাধুকে বহুত মানে। শুধু সেই कराली बाबा नामेर साधुर एकटा कथाय ग्रामेर हजार हजार लोग निजेर प्राण बलि दिए दिते पारे। आप जस्ट इमेजिन नहीं कर सकती हो, वहां पे लोग उनको भगवान की तरह पूजते हैं। আমি তখন শঙ্করকে বললাম, এটা তো ভালো কথা, তুমি এর মধ্যে অসুবিধাজনক কি এমন দেখতে পেলে? हाँ मैडम, बाहर से सब कुछ सही लगता है, लेकिन मेरा डाउट है कि कुछ तो प्रॉब्लम है हमारे गांव में। नहीं तो हर महीने अमावस्या के दिन गांव के एक एक लड़की क्यों गायब हो जा रहा है? मुझे लगता है कि कुछ तो वहां हो रहा है, वो जो हमें ही दिखाई नहीं देते हैं। হঠাৎ করে এই মেয়েগুলোর গায়েব হয়ে যাওয়ার কথা শুনে আমি চমকে উঠলাম, কারণ আমি এর আগে এরকম একজন তান্ত্রিক সাধুকেই দেখেছিলাম যে নিজের ভণ্ড সাধনার কারণে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে নিয়ে গিয়ে তার আরোগ্য এক ভয়ঙ্করী দেবীমার সামনে বলি দিত। খুব স্বাভাবিকভাবেই আমার মনে হলেও এই করালি বাবাও সেই রকমই কিছু একটা করছেন না তো। সেই কারণেই আবারও শঙ্করকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শঙ্কর, এই সাধু বাবা কোনোভাবে ওই বাচ্চা মেয়েগুলোকে ধরে নিয়ে গিয়ে বলি দিচ্ছে না তো? আমরা যতই বিজ্ঞান মনস্ক হই না কেন, এখনো গ্রামে গঞ্জের আনাচে কানাচে এরকম সমস্ত তন্ত্র মন্ত্রের প্রয়োগ, ওঝা উনিন আজও রয়ে গেছে। আর এরা সাধারণ মানুষের মনে এমন একটা ভক্তি আর বিশ্বাসের জায়গা তৈরি করে রাখে যে প্রথম দিকে এদের বিরুদ্ধে কেউ একটাও কথা শুনতে রাজি হয় না। वो लोग जो बोलते हैं उसको एक गॉस्पेल ट्रूथ मान के चलते हैं। না না ম্যাডাম, ও সব নয়। বাচ্চা মেয়েগুলো প্রথম দিকে গায়েব হয়ে গেলেও কদিন পরে তারা ফিরে আসে। गांव के पिछले साइड में एक छोटा सा जंगल है, वहीं से बच्चा मिल जाता है 3-4 दिन के बाद। लेकिन इन दिनों के बीच में उनके साथ क्या क्या गुजरा वो किसी से नहीं कहते। जिज्ञेस করলে ওরা শুধু বলে, মা কালী তোমাদের ভালো করবেন, माँ की आशीर्वाद से सब कुछ अच्छा हो जाएगा। इससे लोग डर जाते हैं और कोई बात ही नहीं करते। सभी लोग उस बच्चे को माँ काली मानने लग जाते हैं, उसको ही पूजते हैं। শঙ্করের কথাটা শুনে এবার সত্যিই অবাক লাগলো। বাচ্চাগুলো ফিরে আসলেও ওই কদিনে ওদের সাথে কি হয়েছে এ ব্যাপারে কিছু বলে না কেন? একবার মনে হলো, তবে কি ওরা ওই সময়টায় কি করে, কোথায় থাকে তার কিছুই জানতে পারে না, দেখতে পায় না, আর সেই জন্যই কাউকে কিছু বলতে পারে না? কিন্তু তাই বা কি কোনো সম্ভব? প্রতি মাসে এক একটি করে বাচ্চা টানা 3-4 দিন তো আর ঘুমিয়ে থাকতে পারে না। देखिए मैडम, हमारे गांव में सभी लोग कराली बाबा को भगवान मानते हैं। उनके खिलाफ कोई कुछ नहीं करेगा। वहां का पुलिस भी कराली बाबा को इतना मानता है कि कोई भी कुछ नहीं करेगा। इसीलिए मुझे आपका हेल्प चाहिए, क्योंकि वहां आपको कोई पहचानता ही नहीं है। आपको मेरा रिक्वेस्ट है, आप एक बार मेरे साथ मेरे गांव में चलिए। मुझे मालूम है वहां कुछ तो गड़बड़ है, लेकिन वो गड़बड़ क्या है ये जानने के लिए मुझे आपकी हेल्प चाहिए। प्लीज मैडम। শঙ্কর এত করে অনুরোধ করলো যে আমি ওকে না করতে পারলাম না। ঠিক হলো, পরদিন আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি কলকাতায় না ফিরে এসে ওর সাথে ওর গ্রামে যাব।
তবে আমাদের এই অভিযানটা সম্পূর্ণই আনঅফিসিয়াল হবে। আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য আমি আর শঙ্কর ছাড়া আর কেউ জানবে না। সেখানে পৌঁছে আমার পরিচয় হবে আমি শঙ্করের বন্ধু, যে ওর সাথে ওর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে। সেই মতোই তার পরদিন দুপুরের ফ্লাইটে আমরা এসে নামলাম ভূপালে। সেখান থেকে প্রতাপগড় প্রায় 8 ঘন্টার রাস্তা। ফলে আমরা যখন শঙ্করের বাড়ি এসে পৌঁছলাম তখন প্রায় রাত হয়ে গেছে। ঠিক হলো সেদিনের মতো রাত্রে বিশ্রাম নিয়ে পরদিন সকালে শঙ্কর আমাকে ওদের গ্রামটা ঘুরতে নিয়ে যাবে। তার কারণ তার পরদিন ছিল অমাবস্যা। সেই মতোই কথা হয়ে গিয়ে আমি আমার ঘরে শুতে চলে গেলেও হঠাৎ করে আবার মাথায় একটা পরিকল্পনা আসে। আমি শঙ্করকে ফোন করে জিজ্ঞাসা করি, পরের দিন তো অমাবস্যা, তাহলে সেদিনই রাত্রিরে একবার সেই করালি বাবার ডেরার কাছে কি যাওয়া সম্ভব? কিছুক্ষণ ভেবে শঙ্কর উত্তর দেয়, हाँ मैडम, जा सकते हैं। आप क्या आज रात को ही वहाँ जाना चाहोगी? यहाँ से ज़्यादा दूर नहीं है, आधे घंटे के ही रास्ते है, लेकिन কথা বলতে বলতে শঙ্কর হঠাৎ থেমে গেলে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, লেকিন ক্যা? कुछ नहीं मैडम, कराली बाबा का गुफा एक पहाड़ के ऊपर है। रात में उसमें चढ़ना आपको तकलीफ होगी। আমি ওকে আশ্বস্ত করে বললাম, আমার কোনো অসুবিধা হবে না। একটা সময় আমি নিয়মিত রক ক্লাইম্বিং করেছি, আর আমি যে কাজে এসেছি সেটা করতে গেলে রাতের অন্ধকারেই সেখানে যেতে হবে। দিনের আলোয় গিয়ে কোনো লাভ হবে না, তাহলেই ওখানকার আসল সত্যিটা আমাদের কাছে আসবে। वो तो सही बात मैडम, तो अब रेडी हो जाइए, अभी चलते हैं। আমি হেসে বললাম, আমি রেডি, তুমি রেডি হয়ে নাও, নেক্সট 5 মিনিটের মধ্যে আমরা বেরোচ্ছি। আর ঠিক সেই মতোই আমি আর শঙ্কর বের হয়ে পড়লাম ওদের বাড়ি থেকে। ঘড়িতে তখন ঠিক রাত 12টা 10। যেহেতু পরের দিন অমাবস্যা, তাই আকাশে সেভাবে চাঁদের আলো ছিল না। তাই দুজনের হাতে 5 সেলের টর্চ জ্বালিয়ে আমরা হেঁটে যেতে থাকলাম করালি বাবার ডেরার দিকে। তবে একটু পরেই যখন পাহাড়ি পথ শুরু হয়ে গেল তখন বুঝতে পারলাম অচেনা পাহাড়ি পাথুরে পথে শুধুমাত্র এই টর্চের আলোর ভরসায় ওঠা মোটেই খুব একটা সহজ কাজ নয়। তবু শঙ্করের কথা অনুসারে যদি সত্যি সত্যিই ওখানে কিছু রহস্য থেকে থাকে, তবে সেটা জানতে হলে এই রাতের অন্ধকারে সেখানে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর আমরাও সেই মতোই ধীরে ধীরে উঠে এলাম সেই পাহাড়ের ওপর। তবে করালি বাবার গুহাটা যেখানে, সেটা একটি খোলা চত্বরের ওপর। চত্বরের মাঝে বিরাট কালী মন্দির, আর তার ঠিক পিছন দিকে গুহা। সেখানে পৌঁছেই সেই গুহার দিকে কিছুটা এগিয়ে যেতেই দুজন লোকের গলার শব্দ পেলাম। লোকগুলো নিজেদের মধ্যে খুব চাপা গলায় নিজেদের ভাষায় কথা বলে চলেছে। পা টিপে টিপে যতটা ওদের কাছে যেতে পারলাম তাতে বুঝতে পারলাম ওরা কোনো একটি মেয়ের ব্যাপারে কথা বলছে। মেয়েটির নাম সম্ভবত চামেলি, আর মেয়েটি বংশীধর নামে কারোর একজনের মেয়ে। আমি আর শঙ্কর তখনকার মতো পাহাড় থেকে নেমে এলাম, আর শঙ্করকে বললাম ও যেন ওই গ্রামে একবার খোঁজ নিয়ে দেখে যে বংশীধর নামে কেউ সেখানে আছেন কিনা, যার মেয়ের নাম চামেলি। তারপর প্রায় রাত 2টো নাগাদ আমরা শঙ্করের বাড়ি ফিরে এলাম। পরদিন সকাল 11টা নাগাদ শঙ্কর খোঁজ নিয়ে এলো ওই প্রতাপগড় গ্রামে না হলেও তার পাশের গ্রাম বসন্তপুরে বংশীধর নামে একজন ভদ্রলোক আছেন, যার 18 বছরের একটি মেয়ে আছে যার নাম চামেলি। শঙ্কর মেয়েটির একটি ছবিও সংগ্রহ করে এনেছিল। দেখলাম মেয়েটিকে বেশ সুন্দর দেখতে, দেখেই বোঝা যায় মেয়েটি খুব হাসি খুশি প্রাণ খোলা স্বভাবের। আমার কেন জানি না মনে হলো সেই দিন, অর্থাৎ সেই অমাবস্যার দিনে ওই মেয়েটার জীবনে কোনো একটা ভয়ঙ্কর কিছু হতে চলেছে। করালি বাবার সেখানে লোকগুলো সেদিনের জন্য ওই মেয়েটিকে টার্গেট করেছে। তবে যেহেতু সেখানে প্রমাণ করার মতো কোনো তথ্য প্রমাণ আমাদের হাতে নেই, তাই আমরা তখন কিছু করতে পারবো না, সে কথা তো জানতামই। কিন্তু তারপরেও যেহেতু মেয়েটিকে আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তাই সকাল থেকেই তাকে আমরা নজরে নজরে রাখলাম। আর খেয়াল করে দেখলাম মেয়েটির আচরণ যেন খুব একটা স্বাভাবিক নয়, কেমন যেন একটা নেশার ঘরে থাকার মতো আচরণ করছে মেয়েটি। একটু খোঁজ নিতেই জানতে পারলাম কিছুদিন আগে মেয়েটির একটু শরীর খারাপ হয়েছিল, তাই ওর বাবা বংশীধর প্রতাপগড়ে এসে করালি বাবার থেকে মেয়ের জন্য ওষুধ নিয়ে গিয়েছিলেন। আর তখনই উনি একটা ওষুধ দিয়ে বলেছিলেন
অমাবস্যার ঠিক 5 দিন আগে থাকতে সেই ওষুধটা মেয়েকে দিতে, তাহলে নাকি ওনার মেয়ে একেবারে সুস্থ হয়ে যাবে। আর সেই ওষুধ খাবার পর থেকেই মেয়েটি এরকম নেশার ঘোরের মধ্যে আছে। ওরা সকলেই ধরে নিয়েছে এটা বাবারই কোনো চমৎকারী আশীর্বাদের অংশ। আর আমরাও তো বুঝতে পারলাম আসল রহস্যটা। তার মানে ওই ওষুধের মাধ্যমে কোনো একটা নেশার বস্তু মেয়েটির মধ্যে গত 5 দিন ধরে দেওয়া হয়েছে, যার ফলে এখন সে এরকম অদ্ভুত আচরণ করছে, যেটা ওর পরিবার কিংবা গ্রামের বাকিরা করালি বাবার আশীর্বাদ মনে করলেও আসলে যে সেটা খুব একটা সৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এটা আমার বা শঙ্করের একেবারেই মনে হলো না। मैडम मैंने आपको बोला था ना, यहाँ पर कुछ तो गड़बड़ है। अब देखिए क्या चल रहा है। আমিও তখন শঙ্করের সঙ্গে প্রায় একমত। একটা 18 বছরের বাচ্চা মেয়েকে নেশাদ্রব্য খাইয়ে বুথ করে রেখে কি এমন হতে চলেছে প্রতাপগড়ের করালি বাবার গুহায়, সেটা জানার জন্য আমার মনের ভিতর আগ্রহ তখন তুঙ্গে। আমি ঠিক করে নিয়েছি এর শেষ না দেখে আমি ছাড়বো না। मैडम ये तो पता चल गया है कि वहाँ पर कुछ तो इलीगल काम हो रहा है। अब उससे पकड़ने के लिए क्या करें? हमारे पास सिर्फ आज रात का ही टाइम है। আমি ভেবে দেখলাম শঙ্কর কথাটা ভুল বলেনি। সেদিনই অমাবস্যা। ওই করালি বাবার কোপ থেকে যদি মেয়েটিকে বাঁচাতেই হয় তাহলে আমাদের যা কিছু করার তা সেদিনই করতে হবে। এখানকার লোকাল থানা থেকে সাহায্য চেয়ে কোনো লাভ হবে না, সেটা আমরা জানতাম। আর এই কম সময়ের মধ্যে বাইরে থেকে সাহায্য নিয়ে আসার সময় তো হবেই না। তাই ঠিক করলাম যা করার আমাকে আর শঙ্করকেই করতে হবে। আর আমার বিশ্বাস ছিল আমরা দুজন যদি একসঙ্গে লড়াই করি তাহলে এই করালি বাবার ভক্ত বাহিনীর সাথে ঠিক লড়াই করে উঠতে পারবো। তাই বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়লাম করালি বাবার গুহায়, একদম সাধারণ ভক্ত সেজে। আর সেখানে গিয়ে দেখলাম মন্দিরে বেশ ভিড়, বেশ কিছু বাইরে থেকে লোক এসেছে। শুনলাম এরা নাকি অমাবস্যার দিন রাত্রে বিশেষ কোনো যাগযজ্ঞ করার জন্য মন্দিরে এসেছে। আর সেদিনের পুজোর জন্য করালি বাবা বেছে নিয়েছেন বসন্তপুরের বংশীধর বাবুর মেয়ে চামেলিকে। আমাদের কাছে সমীকরণটা ধীরে ধীরে মিলে যেতে শুরু করলো। অনেকটা আমাদের এখানে যেমন কুমারী পুজো হয় ওখানেও দেখলাম সেরকমই আয়োজন। চামেলিকে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোর বেদিতে বসানো হয়েছে। আর গুহার মধ্যে একটা হোমের আগুন জ্বলছে। সেখানে ধূপ ধুনো আর আতরের গন্ধে চারপাশ পরিপূর্ণ। আর তার মধ্যে চামেলি প্রায় নেশায় বুঁদ হয়ে বসে রয়েছে। বেশ অনেক রাত পর্যন্ত পুজো হলেও আমরা একবারের জন্যও করালি বাবাকে দেখতে পেলাম না। শুনলাম উনি নাকি গুহার বাইরে বের হন না। আর পুজোর শেষে চামেলিকে ওনার শিষ্যরা এসে ভক্তি ভরে প্রণাম জানিয়ে আসন সমেত তুলে গুহার মধ্যে নিয়ে চলে গেল। আর তারপর একটু একটু করে ভিড় ফাঁকা হয়ে যেতে লাগলো। শুধু দেখলাম বাবার একজন বিদেশি ভক্ত সেখান থেকে কিছুতেই উঠল না, তিনি তখনও সেখানে বসে। আমি শঙ্করকে সেই লোকটাকে আর চোখে দেখিয়ে ওর ওপর নজর রাখতে বললাম। ওখান থেকে চলে এলাম আর গুহার নিচে পাহাড়ের একটা ধাপে অপেক্ষা করতে লাগলাম। আর তার প্রায় আধ ঘন্টা পর শঙ্কর আমাকে ফোন করে বলল, मैडम वो आदमी अभी अभी गुफा के अंदर चले गए। আমি তখনই শঙ্করকে বললাম, আমি আসছি, এখনই আসছি। এই বলে আমি ছুটে গেলাম সেই গুহার দিকে। তারপর শঙ্করকে নিয়ে হাতে বন্দুক উঁচিয়ে পা টিপে টিপে ঢুকলাম সেই গুহার মধ্যে। রাত তখন বেশ গভীর আর সেই চত্বরে আর কোনো লোক নেই। আর সেখানে গিয়ে দেখি গুহার সামনের একটা জায়গায় জনা চারেক শিষ্য টাইপের লোক বসে মদ আর মাংস খাচ্ছে। ওরা নেশায় একেবারে বিভোর, কিন্তু সেখানে কোথাও সেই বিদেশি ভক্তকে বা চামেলিকে দেখতে পেলাম না। তবে আমাদের দেখে সেই লোকগুলো টলমল পায়ে হাতে নিজেদের লোহার ত্রিশূলগুলো নিয়ে তেড়ে এলো। তবে নেশাগ্রস্ত অবস্থায় সেই লোকগুলোকে আমাদের ক্যারাটের প্যাঁচে কাবু করতে আমাদের এতটুকু সময় লাগলো না। আর তাদের মধ্যে একটা লোকের কানে বন্দুক চেপে ধরে শঙ্কর গর্জন করে উঠল, बोल साले, वो लड़की कहाँ है? उस बच्चे को तुमने कहाँ कैद कर रखा है? अभी बोल, नहीं तो एक गोली तेरे सर के आर पार कर देने में मुझे 1 सेकंड नहीं लगेगा। শঙ্করের কাছে ধমক খেয়ে সেই লোকটা ভয় পেয়ে গেল আর হাত দিয়ে গুহার ভিতরের দিকে একটা দেওয়াল দেখিয়ে দিল। আর ভেতরটা দেখে আমাদের মাথা প্রায় ঘুরে যাবার মতো অবস্থা। ভেতরে একটা অত্যন্ত সুসজ্জিত ঘর,
সেখানে দামি বিছানা সহ নানা দামি দামি আসবাবপত্র রাখা রয়েছে। এভাবে গুহার ভেতরে কেউ যে এরকম একটা ব্যবস্থা করতে পারে সেটা আমাদের ধারণার অতীত ছিল। আর আমরা বিদ্যুতের বেগে সেই ঘরে ঢুকে এলে দেখি সেই বিদেশি ভক্ত সেখানে বসে, আর ওই চামেলি নামের মেয়েটি বিছানার উপর অঘরে ঘুমিয়ে রয়েছে, আর ওর জামা কাপড়গুলো একেবারে এলোমেলো হয়ে রয়েছে। আমাদের তখন বুঝতে আর বাকি নেই ওই শয়তানগুলো করালি বাবার প্রতি মানুষের এই বিশ্বাসের উপর ভিত্তি করে কি ভয়ঙ্কর নোংরা চক্র শুরু করেছে। এইভাবে নেশায় মুত করে মেয়েটাকে সেখানে নিয়ে এসে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই বাইরের বিদেশি ভক্তদের নামে আসা লোভী লোকগুলোকে দিয়ে এরা দেহ ব্যবসার ফাঁদ পেতে বসেছে ওই 4টে লোক। লোকটাকে শঙ্কর মেরে কাবু করে ফেললে আমরা এগিয়ে যাই চামেলির দিকে। চামেলিকে উদ্ধার করে যখন আমরা সেই গুহা থেকে বের হয়ে আসতে যাচ্ছি তখনই শঙ্কর হঠাৎ জিজ্ঞাসা করলো, मैडम एक सवाल का जवाब नहीं मिला। इस गुफा में तो कराली बाबा को कहीं नहीं देखा, वो कहाँ है? আমি তখন শঙ্করকে প্রায় টানতে টানতে সেখান থেকে বার করে আনলাম। লোক জানাজানি হওয়ার আগে চামেলিকে নিয়ে আমাদের সেখান থেকে বের হয়ে যেতে হবে, না হলে এই করালি বাবার শিষ্যরা যতই অপকর্ম করুক না কেন ও শিষ্যরা ওর প্রতি অন্ধবিশ্বাস থেকে আমাদের উপর চড়াও হবে। তাই আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালাতে হবে। কিন্তু তাড়াহুড়োয় আমরা গুহার অন্য কোনো দিকের একটা সুড়ঙ্গ পথে বের হয়ে এলে হঠাৎই দেখলাম একটা অন্য জায়গায় এসে পড়েছি। চারপাশটা খুব ঠান্ডা আর স্যাঁতস্যাঁতে। মনে হলো বাইরে বের হওয়ার জায়গায় আমরা বোধহয় গুহার আরও বেশি ভিতরে চলে এসেছি। গুহার ভিতরের ভুলভুলাইয়াতে কিছুই প্রায় ঠাহর করা যাচ্ছিল না। তবে সেখানে পৌঁছে আমরা আমাদের হাতের টর্চটা জ্বালতেই সামনে যেটা দেখলাম সেটা দেখে নিজেদের চোখকে আর বিশ্বাস করতে পারছিলাম না। আমি দেখলাম আমাদের সামনে একটা পাথরের ঢিপির ওপর একজন অতি বৃদ্ধ সাধু বসে রয়েছেন, যার চামড়া কুঁচকে গেছে, সারা গায়ে মাটির প্রলেপ জমে রয়েছে, আর মাথায় বিরাট একটা জটা। উনি পাথরের ওপর বসে থাকলেও ওনার মাথার জটা মাটি পর্যন্ত ছড়ানো। সে এক ভয়ঙ্কর মূর্তি। তার গলায় বেশ কয়েকটা নর করুটি ঝুলছে, যেন উনি বছরের পর বছর ধরে ওই গুহায় সাধনা করছেন, যেখানে সূর্যের আলো তো কোন দূরের কথা, বাইরের বিশুদ্ধ হাওয়া পর্যন্ত প্রবেশ করতে পারে না। আমি জিজ্ঞাসু দৃষ্টিতে শঙ্করের দিকে তাকালে ওর চোখ দেখে বুঝতে পারলাম ইনিই খুব সম্ভবত করালি বাবা। আর ঠিক তখনই শঙ্কর আমাকে ওই সাধুর দিকে চোখের ইশারা করলে আমি দেখতে পেলাম সেই সাধুর বন্ধ চোখ দুটো হঠাৎ খুলে গেছে, আর তার চোখের ভিতরটা টকটকে লাল, আর তিনি সরাসরি আমার আর শঙ্করের দিকে তাকিয়ে রয়েছেন। সেই গভীর কিন্তু ভয়ঙ্কর দৃষ্টির সামনে দাঁড়িয়ে আমার বুকের ভিতরটা একেবারে কেঁপে উঠল। আমি এরকম দৃষ্টি কোনোদিন দেখিনি। আর ঠিক তখনই দেখতে পেলাম আমাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে ভয়ঙ্কর দর্শন সব কালো কালো ছায়ামূর্তি। কিছুতেই বুঝতে পারলাম না তারা কারা, কোথা থেকে তারা এই গুহার মধ্যে এলো। আর চারপাশটা দেখে নিয়ে আবার সেই সাধুর চোখের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার মাথাটা ঝিমঝিম করে এলো। মনে হলো যেন আমার খুব ঘুম পাচ্ছে। আমি আর কিছুতেই তাকিয়ে থাকতে পারছি না। সেই সাধুর চোখের ভয়ঙ্কর দৃষ্টি আমাকে হিপনোটাইজ করে ফেলছে। শঙ্করের হাতটা ধরে থাকতে থাকতেই আমি সেই গুহার মাটিতে বসে পড়লাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকলো। আমাকে একটা কাজে একবার অফিস যেতে হবে, তাই বাকি গল্পটা তোমাদের আমি সামনের দিন বলবো। তবে তোমরা যদি করালি বাবার সেই হিংস্র কোপ থেকে আমি, শঙ্কর আর চামেলি